আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি বাউল ময়েজ আলী আপনাদেরকে যে গানটি আজকে উপহার দিতে যাচ্ছি সেই গানটি হলো আজব কাহিনী, মেয়ের সাথে মেয়ের বিয়ে। সে গানটি হলো মেয়ের সাথেই মেয়ের বিয়ে। মন বলগো আল্লাহ বলগো নবী, বলগো আল্লাহ বলগো নবী, বল হইয়া সরল। নাম বান্দার মুখে নিলে থাকে না গন্ডগোল। বড় শিক্ষা বলতে আমার অনেক হবে দেরি, সুন্দর একটা প্রেম কাহিনী আমি এখন শুরু করি। তার যুবেই কাহিনী ভাই গো শোনেন মন দিয়া। এই দেশেতে মেয়ের দেখেন কেমনে মেয়ের সঙ্গে হয় বিয়া, মেয়ের সঙ্গে মেয়ের বিয়া কেমন করে হলো। সেই কথাটি আসরে আমি তুলে ধরিলাম। আলমনগরের ঘটনা শোনেন মন দিয়া। বড় তাহার বসত বাড়ি সবাতে দেই কইয়া, তার ইন্দ্রপুরীর মতো বাড়ি। ওগো প্রাণের ভাই, সোনা দানা টাকা পয়সার কোনো অভাব নাই, ঘরে মাত্র একটি মাইয়া। ঘরে মাত্র একটি মাইয়া, বড় সুন্দরী গেছে হইয়া। বাবার বড় ভরসা ওই মাইয়াটা লইয়া। লেখাপড়ার জন্য মাইয়া স্কুলেতে দিল, হেমলতা বইলা গো ওই না মাইয়ার নাম রাখিল। হেমলতা বই পুস্তক লইয়া স্কুলেতে যায়। ধীরে ধীরে বলবো সবই গো আমি, এনারা সবাই রে। হেমলতার মাতা পিতা আশায় রইছে বইয়া, হেমলতাকে বড় করে দিবে আবার বিয়া। তার বাবার নামটি কমল কুমার। ওগো প্রাণের ভাই, বাড়ির কাছে হাই স্কুলে হেমলতা পড়তে যায়। পাশে গ্রামে নুরু মিয়া নামে একটি ছেলে গেছে রইয়া।
সোনার বর্ণ চেহারা তার গো আমি সবাতে দেই কইয়া রে। নুরু মিয়া নূরের মতো সদাই জ্বলে ভাই, নুরুকে দেখলে অনেক মানুষ পাগল হইয়া যায়। নুরু বড় বড় লোকের ছেলে, বলবো আমি হৃদয় খুলে বড় বড় লোকের গো ছেলে। যাক, আলমনগর কমল কুমার নামে এক লোক, প্রতাপশালী লোক, তার মাত্র একটি মেয়ে, নাম হেমলতা। যেমনি নাম তেমনি রূপ সুন্দরী, তাকে দেখলে সচরাচর ছেলেরা পাগল হয়ে যায়। পার্শ্ববর্তী গ্রামে এক বড় লোকের একটি মাত্র ছেলে, তার নাম নুরু মিয়া। নুরু মিয়ার ঠিক নুরানিময় চেহারা, তাই হেমলতা যে স্কুলে পড়তে যায়, নুরু মিয়াও সেই স্কুলেই পড়তে যায়। একদিন দুই দিন তিন দিন করে দেখা হইয়া যায়। হেমলতা নুরুকে দেখা গো দেখেন হিংসা হইয়া যায় রে। মনে মনে চিন্তা করে গলতা নুরুকে দেখিয়া, মুসলমানের ঘরে এমন ছেলে গো গেছে হইয়া, যদি হইতো হিন্দুর ছেলে আমি আশ্রয় দিতাম হৃদয় পুরে গো, যদি হইতো হিন্দুর ছেলে। মনে মনে আফসোস করে ওই হেমলতায়, বিছানাতে শুইলে লতার ঘুম আসে নাই, সদাই চিন্তা নুরুর লাগি। অন্তরে যায় লাগিয়া, মনে মনে ধিক্কার করে শত্রু যে বলিয়া, আমি নুরুর কাছে আর যাব না। দেখো না তারে চাইয়া, এইভাবে হেমলতা পয়ন যায় করিয়া। নুরুকে দেখিলে পরা গো পাথর মন যায় যে পানি হইয়া রে। যাক, নুরুকে দেখে হেমলতার খুব হিংসা হয়, কারণ মুসলমানের ঘরে এমনি রূপে গুণে ভরপুর একটি ছেলে দিছে ভগবান। তাই নুরুকে দেখলে আমার খুব হিংসা হয়, মনে হয় ও আমার পরম শত্রু, কিন্তু ওকে দেখলে আমার আর ভালো লাগে না কেন? ওকে দেখলে আমার মনের জ্বালা আরো দ্বিগুণ বাড়ে। হঠাৎ একদিন হেমলতা বিছানাতে শুইয়া মিশিরাইতে গেলেন একটা স্বপনে দেখিয়া। স্বপনেতে দেখে লতায় রয়েছে শুইয়া, নুরু মিয়া পাশে বসা গো প্রেমালাপ করতেছে বসিয়া রে। প্রেমালাপে অন্তরের জ্বালা গেল যে জুড়াইয়া। নুরু কত রঙের কথা বলতেছে বসিয়া, জুড়াইল মনের জ্বালা। কাছে বইছে প্রেম কালা গো, জুড়াইল মনের জ্বালা। হঠাৎ করে চেতন পাইল, চাইয়া দেখে ভাই
প্রেম সোরা সেই না কালা আর তো কাছে নাই। চিন্তা করে নুরু এসে স্বপ্নে দেখা দিয়া লতা বিবি লতা রানীকে আজি গো গেলে পাগল বানাইয়া রে। চেতন পাইয়া হেমলতা করে হায় হায়, নুরুকে কাছে পাইলে পড়তাম তার পায়, আমি রূপ যৌবন দিতাম তায়ারে। আমি আশ্রয় দিতাম হৃদয় পুরে গো, রূপার যৌবন দিতাম গো তায়ারে। যাক স্বপ্নে দেখতেছে যাকে শত্রু বলে ভাবে, এদিকে সেই নুরু মিয়া নিশি রাত্রে স্বপ্নের মাপতাইছা সেই খাটের উপরে বৈশা হেমলতার সঙ্গে প্রেম আলাপে পণ্য হয়ে গেছে। হেমলতা অনেক কিছু চোখের আড়ারে বলতেছে, এমনকি নুরু মিয়াও হেসে হেসে লতার দিকেছে অনেক কিছু বলতেছে। অনেক প্রেম আলাপের পর স্বপ্ন থেকে চেতন হয়ে দেখে নুরু আর কাছে নেই। এমন একটা দুঃখ পাইল যাক যে প্রেম আলাপ হলো, যদি আজকে নুরুকে আমি কাছে পেতাম, আমার রূপ যৌবন আমি নুরুর পায়ে বিলিয়ে দিতাম। যাকে আমি শত্রু ভাবি সে আজকে আমি স্বপ্নে আমার সঙ্গে সে দেখা করে। স্বপ্নেরও মানুষ এখন কোথায় আমি পাই, সকাল বেলায় খেয়ে দিয়ে স্কুলেতে যায়, স্কুলেতে যাইয়া ক্লাসে তখন যায় বসিয়া, একটু পরে ক্লাসে আসলো ওই না নুরু মিয়া। হেমলতা চাইয়া দেখে তাই নেই আরো ভাই, স্বপনের মানুষ নুরু গো আইসা সামনে দাঁড়ায় রে। নুরুকে দেখিয়া গোলতা শুধু রইল চাইয়া, স্বপ্নের কথা নুরুর কাছে বলে না ভাঙ্গিয়া, হয়তো নুরু স্বপ্ন নাও দেখতে পারে। আমি কেবল দেখলাম তারে রে, নুরু স্বপ্ন নাও দেখতে পায় রে। কারণ আমিও কে স্বপ্নে দেখেছি সত্যই, কিন্তু নুরু তো আমাকে স্বপ্নে নাও দেখতে পারে। তাই আমার মনের কথাটা আমি কি করে প্রকাশ করি? তাই চিন্তা করতেছি স্বপ্নের মানুষ আজকে আমার সামনে। যখন নুরু আর বেঞ্চিতে বসছে, এখন হঠাৎ করে হেমলতা বলতেছে, আমার যে কলম হারিয়ে গেছে, আমি কি দিয়ে লিখবো? লতাকে দেখিয়া গো নুরু পাগল গেছে হইয়া, মুসলমানের মেয়ে হইলে উরে করতাম বিয়া, উনি একটা হিন্দুর মাইয়া সাহস নাই আমার, এই জগতে লতার বাবা গো দেখেন বড় জমিদার রে। কেমনি কথা বলি ওর সাথে, শেষে নুরু যাইতেছে কইয়া, আমার কলম নাও না তুমি লিখিবার লাগিয়া। লতা তখন নুরুকে বলে, তোমার কলম নিয়া কি লাভ হইবে এখন আমার গো কলম দুদিন লিখিয়া রে। নুরুর বন্ধু সাত্তার মিয়া বসা ছিল ভাই, লতার কথা আরে আর ছাতা কিছু বুঝতে পায়। সাত্তার বলে ওই লতায় আরে
তুমি যদি চাও নুরু মিয়ার কলম দিয়া জীবন ভর আগুন লেগেতে চাও তবে আপন করে নেও না তারে পরে তোমার হৃদয় পুরে আপন করে নেও না গো তারে যাক হেমলতা বলতেছে ক্ষণিকের জন্য তোমার কলম নিয়ে কি লাভ হইব এখন নুরুর বন্ধু সাত্তার সে বামে বসা আছে ক্লাসে বসে বলতেছে তাহলে তুমি আজীবনের জন্য চাও তাহলে নুরুর সঙ্গে নিরলে বসে আলাপ করো আজীবনের জন্য যদি চাও তুমি হৃদয়ে পরে ভরে নাও নুরুকে হাসতে হাসতে বলে লতা ওগো সাত্তার ভাই হিন্দুর মধ্যে বড় জমিদার আমারও পিতাই কিন্তু নুরু ভাই যে মুসলমান গো তোমারে দেই কইয়া সাত্তার বললে হ মুসলমান কলে মা পড়িয়া মুসলমান যে বড় ধর্ম কোন চিন্তা নাই আস্তে আস্তে নুরুর সাথে আলাপ করে লতায় একদিন দুই দিন তিন দিন আলাপের পরে ভাব গেল হইয়া এখন আর লতা বসে না গো দেখেন নুরুকে সারিয়া রে প্রেম সাগরে সাঁতার গদিল লতা নুরু মিয়া চিন্তা করে গো আমায় যা করে খোদায় রে আস্তে আস্তে নুরুর সঙ্গে প্রেম গেল হইয়া নুরু তখন বলিতেছে লতার কাছে বইয়া শোনো শোনো ওগো লতা তোমারে দেই কইয়া তোমার বাড়ি একদিন আমি গিয়েছিলাম চলিয়া তোমার পিতার কাছে দরকার ছিল তোমার পিতার কাছে যাইয়া ছোটবেলায় সেই দিন তোমায় গো আমি একটু দেখছিলাম চাইয়া রে যাক ছোটবেলায় তোমার বাবার কাছে কোন এক দরকার আমি গিয়েছিলাম তো হঠাৎ ছোটবেলায় তোমাকে আমি দেখেছিলাম তুমি বারান্দায় দাঁড়িয়েছিলে তোমাকে দেখার পর থেকে আমার মনটা এলোমেলো হয়ে গেছিল আজ সেই লতা তুমি কত সুন্দর হইছ সুন্দরী হইছ আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছো সে লতা নেই বলতেছে নুরু ভাই তুমি আগের নুরু আর এখনকার নুরু অনেক তারতম্য আগের থেকে অনেক সুন্দর হইছ তাই আস্তে আস্তে এরা লতা এবং নুরু প্রেম সাগরে হাবুডাবু খাচ্ছে হঠাৎ করে একদিন লতা বাড়ির থেকে চিঠি লিখলো কাকা তো ভাইয়ের কাছে দিল যা চিঠিখানা নিয়ে তুই নুরুর কাছে দিবি চিঠিতে লিখিয়া গো দিল ওগো নুরু ভাই গাড়ি লইয়া দাঁড়াইয়া গো থাকবা ওই বৃক্ষ তলায় রাত্রি 10টার পরে গো আমি গড় সারিয়া বৃক্ষ তলায় আসবো আমি গো নুরু ভাই যাবো দেশ সারিয়া রে কাকা তো ভাই সিটি গো লইয়া চাইতেছে দৌড়াইয়া হঠাৎ করে সামনে পড়লো ওই না গো দোস্ত গিয়া সাঁতার নিয়া সামনে পড়ে তোকে সেই ডাকিয়া ওই দিকে তুমি কেন যাইতেছ দৌড়াইয়া
তাড়াতাড়ি আমার কাছে জানাই একটু কইয়া, বলে নুরু ভাইয়ের বাড়িতে যাব গো আমি চিঠিখানা লইয়া রে। সাত্তার বলে ওই না চিঠি আমারে দাও দিয়া, আমি নিয়া নুরু ভাই কাছে দিব পৌঁছাইয়া। টাকা তো বাই দিয়া গো চিঠি বিদায় হইয়া যায়, গাছতলাতে বৈশা পারে গো তখন সাঁতার মিয়ায় রে। কইরা দেখে নুরু মিয়াকে গাড়ি সঙ্গে নিয়া, গাছতলাতে থাকতে কইছে 10টা পর্যন্ত বইয়া। 10টার সময় লতা আসবে গাড়িতে চড়িয়া, আমার বন্ধু চলে যাবে গো আজকে লতাকে লইয়া রে। দেখতেছে হেমলতা চিঠি লিখছে, নুরু ভাই তুমি তোমার গাড়ি নিয়ে সেই লাল দিঘির পার বৃক্ষতলায় বসে থাকবে। আমি রাত্রি 10টার সময় যে কোনো ভাবেই পারি বৃক্ষতলায় আসবো, তারপর তোমাকে নিয়ে দেশ ছেড়ে চলে যাব। আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। যাক কাকা তোমায় যাইতেছে চিঠি নিয়ে, এই সময় সাত্তার মেয়ের সঙ্গে দেখা। বলতেছে কোথায় যাও? আমি নুরু ভাইয়ের কাছে যাবো এই চিঠিখানা দেওয়ার জন্য। বলতেছে আমি সেই বন্ধুর বাড়িতে যাইতেছি, চিঠিখানা আমার কাছে দিয়ে যাও, আমি নিয়ে তাকে দেবো। পরে চিঠি পড়ে দেখে গাড়ি নিয়ে রাত 10টার সময় সেই লাল দিঘির পারে বৃক্ষতলায় বসে থাকতে বলছে। চিন্তা করলো সর্বনাশ, তাহলে লতা তো আজকে নুরুকে নিয়ে চলে যাবে। সাত্তার বন্ধুর কাছে না গিয়ে দৌড়ে এক ড্রাইভারের কাছে গেল, যে বললো ভাই আমার একটু উপকার করতে হইব। কি? তোমার গাড়িটা নিয়ে ওই লাল দিঘির পার আমাকে নিয়ে একটু অপেক্ষা করতে হবে, আমি তোমাকে 100 টাকা ভাড়া দেব। লতাকে লইয়া আমি গো আজকে যাব দেশ ছাড়িয়া রে। লতার প্রেমে নুরু গো পাগল তোমারে দেই কইয়া, নুরুর চিঠি আমার হাতে গিয়েছে পৌঁছাইয়া। লতা আজকে যাবে দেশ ছাড়িয়া। ও গো ড্রাইভার ভাই 100 টাকা তোমায় দিব, চলো শীঘ্র যাই। লতাকে পাইলে পারা গো জীবন যাবে ধন্য হইয়া রে। টাকার লোভে ড্রাইভার বেটায় গাড়িটা লইয়া লাল দিঘির পারে গো 2 জন রইল তখন বইয়া। আসে না গো বলে রব করে 2 জন, ওই জায়গাতে গুন্ডা দেখেন আসিল 4 জন। গুন্ডায় বৈশা আলার শুনে গুন্ডারা সব উদের আলার শুনতেছে বসিয়া। কে যেন পালাইয়া গো যাবে এই না গাড়ি দিয়া। গুন্ডা গাছের আড়ালে রইল বসে। রাত্রি 10টা বেজে যায়, দেখে আসিতেছে ওই হেমলতায়। তাড়াতাড়ি গাড়িতে চড়লো, গাড়ি দেয় সারিয়া। 4 গুন্ডায় দইরা রইল গো দেখেন গাড়িতে ঝুলিয়া রে। ওরা দুদিন আলাপ করে আসে না কেন, অনেক রাত্রি করে আসে না কেন? এমন তো অবস্থায় 4 গুন্ডায় টাকা পয়সা মারার জন্য বৃক্ষের আউলিতে বসে আছে। এর মধ্যে দেখে গাড়ি নিয়ে এসে 2টা লোক আলাপ করতেছে, আসে না কেন, অনেক রাত্রি হয়ে গেল। হঠাৎ দেখতেছে সুন্দরী একটি মাইয়া অনেক টাকা পয়সা নিয়ে
কাপড় চোপড় নিয়ে দৌড়ে আসছে, এসে দেখি ওখানে গাড়ি আসছে, দৌড়ে যে গাড়ি তুলছে। হেমলতা মনে করতেছে নুরু ভাইয়ের গাড়ি এখানে আছে, কিন্তু আসলে নুরু ভাই খবর জানেই না। নুরুর পরিবর্তে সাত্তার আসছে। যখন গাড়ি ছিঁড়ে দিল, 4 গুন্ডায় যে ওই গাড়িতে জইলা রইল আর কি। গুন্ডাদের মনের আশা পাতে লাগলো ভাই, টাকার পরিবর্তে যদি এই মাইয়াটা পাই। গাড়ি চড়ে অনেক দূরে তখন ভাই চলিয়া, হঠাৎ করে রাস্তা দেখেন গেল গো ভুল করিয়া। 3 মোড়ে যাইয়া গো গাড়ি যখন লেট করিল, ড্রাইভার আর সাতারকে ওই গুন্ডায় দৌড়িল। পাঁচবো রাস্তায় মারামারি, মারামারি লাইগা গেল দেখেন সবাই ভাই। 4 জনে ধরিয়া সাতারকে খুন কইরা পালায়, রাস্তার মধ্যে দিল ফেলে। সাতার মরে যায়। এই সময় হেমলতা ড্রাইভারকে বুঝায়, পাইতে যদি চাওয়া মারে গুন্ডারা টানে একদিকে আর সাত্তার টানে আরেকদিকে। শেষটাতে গুন্ডারা করলো কি, চিন্তা করলো এই ছেলেটার জন্য আমি এটা নিতে পারতেছি না, তাই 4 জনে সাত্তারকে নামাইয়া ডেকার দেখা হইয়া ওকে খুন করে ফেললো। একবার যখন সাত্তার মারা গেল, রাস্তার মধ্যে হুড়াহুড়ি করিয়া, এইদিকে হেমলতা বলতেছে, ড্রাইভার তুই তো আমাকে পাইতে চাও, তাড়াতাড়ি তুমি গাড়ি ছাড়ো, আমি তোমার সঙ্গে বিয়ে বলবো। কারণ আমি অনেক টাকা পয়সা, স্বর্ণ দানা অনেক কিছু নিয়ে আইছি আমার বাবার সিন্ধুকের থেকে। কথা শুনে ড্রাইভার হেমলতার রূপ দেখে মানে পাগল হয়ে গেল। হাই রে হাই, আজকে আমার কাছে বিয়ে বসতে চায়। ওরা হুড়াহুড়ি করতেছে, ড্রাইভারের দিকে গাড়ি স্টার্ট করে। গাড়ি স্টার্ট করিয়া দেখেন লতাকে লইয়া ড্রাইভারের মাসির বাড়ি চলে গেল গো আজি, শোনেন মন দিয়া রে। ড্রাইভারের মাসির বাড়িতে যাইয়া যখন পৌঁছায়, রাতিটুকু মাসির কাছে থাকার জায়গা চায়। মাসি গেল ভয় পাইয়া, বলতেছে ভাবিয়া, দেখিয়া মনে হয় জান জমিদারের মাইয়া। বাবা আবার তুই যা ফিরাইয়া লইয়া। লতা চিন্তা করে ভাই, এখান থেকে এখন আমি কোন ভাবে পালাই। আস্তে আস্তে ওই গ্রামের লোকজন অনেকেই জানিল, গ্রাম হইতে চৌকিদার দপায়াদার আসিল, মাইয়া দিল আটকাইয়া। মাইয়াকে জিজ্ঞাসা করে, ড্রাইভারে কোথা হতে আইনাছে তোমারে? মাইয়া বলো তুমি সত করে। মাইয়া কয়ে বাড়িয়া, ড্রাইভারে আনছে আমায় গো আজি, জোর কইরা ধরিয়া রে। গ্রামের লোকজন আসলো, এইদিকে চৌকিদার দফাদার এসে বলল, এই ড্রাইভার তোমাকে কোথার থেকে আনছে? বউ দেখেন আমাকে জোর করে বিয়ে করার জন্য জোর করে নিয়ে আসছে। আমি গাড়িতে চড়ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, এ নিয়ে আসছে এখানে। আমি আপনাদের কাছে বিচার চাই। ড্রাইভার চিন্তা করলো, বিপদ, আমাকে যে কথা বলে আনলো আর এখন কি বলতেছে। ড্রাইভারের সেটাতে উনি গাড়ি খেয়ে বাগল। এখন মেয়েটা চৌকিদার আর দফাদারের দায়িত্বে রইলেন। আস্তে আস্তে চৌকিদার দফাদার
চেয়ারম্যানের কাছে খবর দিলেন এমন তো অবস্থা, সুন্দরী একটা মাইয়া এবং কি জমিদার নাকি মাইয়া। এই মাইয়াটা কোথাকার, কোথায় বাড়ি কেউ জানা চিনা নাই। চেয়ারম্যান নিজে আইসা মাইয়াটাকে দেখলো। হেমলতাকে দেখা চেয়ারম্যান নিজেই বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। চেয়ারম্যানের বিবি গো আছে, সুসন্তান আছে তার। হেমলতাকে দেখিয়া গো চেয়ারম্যান বিয়া করবে আবার রে। চেয়ারম্যান গেল পাগল হইয়া, ওরে আমি করব বিয়া। চেয়ারম্যান গেল পাগল হইয়া, চৌকিদারের কাছে চেয়ারম্যান ঘটক পাঠায়। ঘটক আইসা বলে চেয়ারম্যান বিবাহ করতে চায়। চৌকিদারে বলে মাগো তোমারে দেই কইয়া, চেয়ারম্যানের মনটা তুমি দিও না যে ভাঙ্গিয়া, তাহলে মোর চাকরি গো যাবে। অনাহারে সন্তান মরিবে গো, তাহলে মোর চাকরি গো যাবে। দুইটা দিন বোঝার জন্য সময় আমি চাই। মনে মনে চিন্তা গো করে লতায়, করতে বসিয়া কোন ভাবে আমি এখন যাইব গো পালাইয়া। আমার যে ভাই দিতে হবে, সুযোগ পাইতে পারি তবে আমার যে ভাই দিতে হবে। বলে আমি হইলাম রাজি গো বাবা, 2 দিনের সময় লইয়া। 2 দিন পরে চেয়ারম্যানের সঙ্গে হইবে গো আমার বিয়া। চৌকিদারে হইল গো খুশি, বড় বুদ্ধিমানে সুন্দর রূপসী গো। চৌকিদারে হইল গো খুশি। এমন ভাবে হেমলতায় একটা লোক দিয়া বাজার হইতে সাথে পেন আনাইল কিনিয়া, কারণ সঙ্গে আছে অনেক টাকা। শার্ট প্যান্ট মা তার হেড কিনে দিল আনিয়া। গোপন অবস্থায় লতার কাছে দিলেন পৌঁছাইয়া। হঠাৎ একদিন লতা দেখেন সন্ধ্যা বেলায় শার্ট প্যান্ট ওপরে দেখেন গো সেদিন বাড়ি ছেড়ে যায় রে। চৌকিদারের বাড়ি ছেড়ে গেল তাই চাইতেছে পালাইয়া। মাতার চুল কাটাইয়াছে ছোট্ট যে করিয়া, পুরুষাই জাগেছে গো সতই। চিনা বড় দায় আধা রাতে দৌড়াইয়া স্টেশনে যায়। দৌড়াইয়া যাইয়া গোলয়তা টেনেতে চড়িল। সেটা বাতে জলবে রেস্টার গো একজন শ্রীপুত্র নিয়াছিল গো। একজস
জজ সাহেব তার স্ত্রী পুত্রকে নিয়ে এক শহর থেকে আরেক শহরে যাইতেছে। তাই জজ সাহেবের যুবতী মাইয়া, নাম তার আলেয়া, সেও পাশে বসা। এইদিকে ওই মেয়েটা হেমলতা ছেলের ভেষ ধরে নাকের চুঙ্গি খুলে সত্য একটা পুরুষের আকার ধরছে, শার্ট প্যান্ট পরা, দেখতে খুব সুন্দর। সেই জজ সাহেবের ডাব্বায় পাশাপাশি বসছে। বসার পর জজ সাহেব জিজ্ঞেস করতেছে, বাবা তোমার বাড়ি কই? এত রাত তুমি কই থেকে আসলে? যাবে কই? হেমলতা বলে গো কয়তা জজকে বুঝাইয়া, চাকরির খুঁজে আইসাই আসি গো আমি চেষ্টা করিয়া রে। বাপ মাই করাইতে চাই বিয়া, আমার মত না নিয়া আমি দেশে সারিয়া গইয়াইছি চাকরির লাগিয়া। আগে নিজের পায়ে দাঁড়াইব, বিয়ে শাদি পরে করিব গো, নিজের পায়ে দাঁড়াইব। কথা শুনে জজ সাহেবে ধাঁধায় পড়লো ভাই, এত সুন্দর দেখতে গো ছেলে আর বা কোথায় পাই? করে আমার যুবতী গো মাইয়া দেখতে খুব সুন্দরী, তা হইলে এই ছেলেকে গো একটা চাকরির জোগাড় করি রে। নামটি তোমার কি বাবা চাও না বলিয়া, বলে নামটি আমার সজামাল আপনারে দেই কইয়া। জজ সাহেবে বলে বাবা গো আমার বাসায় চলো যাই, তোমায় আমি চাকরি দিব গো বাবা, কোনো চিন্তা নাই রে। শাহজামাল হাসতে হাসতে বলতেছে বসিয়া, সত্যি কি আমায় চাকরি দিবেন বলেন হাত ধরিয়া? তবে আমি আপনার বাসায় গো যাব, আপনি যা বলিবেন তাই করিব গো, আমি আপনার বাসায় গো যাব। যাই জামালকে দেখে জজ সাহেব খুব পছন্দ করলেন, এবং জজের মেম সাহেব সে বলতে লাগলো, দেখছো নি ছেলেটি বড় সুন্দর গো, আমাদের আলেয়াকে দেখ বড় সুন্দর মানাইবে। যাক, যদি ছেলেটা রাজি হয়ে আমাদের বাড়িতে যায়, ওকে নিয়ে চলো, আর আমাদের কাছে তো চাকরির অভাব নেই, যে কোনো ভাবেই হোক ছেলেটার কাছে আলেয়াকে বিয়ে দিয়ে ছেলেটা আমাদের বাসায় রাখবো। জজ সাহেব হাসতে হাসতে স্বীকার করলো, বাবা আমি তোমাকে চাকরি দেবো, তোমার চাকরির জন্য কোনো চিন্তা নেই, চলো আমার বাসায় আমি যাই, তোমাকে নিয়ে যাই। ঠিক আছে, যদি আপনি চাকরি দেন আমি আপনার বাসায় যাব। জজের মেয়ে আলেয়া তখন কাছেতে বসিয়া হেসে হেসে বলে গো কথা চোখের দিকে চাইয়া, কিন্তু ঠিকভাবে চিনতে পারলো না। খুশি মতে জজ সাহেবে বাসায় লইয়া যায়, একা ঘরে এক জায়গাতে থাকে শাহজামাল, কারুর বিছনায় সে থাকে না, কারণ শুতে গেলে পড়বে দৌড়া, কারুর বিছনায় সে থাকে না।
এভাবেতে কয়েকটা মাস গেল যে কাটিয়া, গোসল খানায় গোপন ভাবে গোসল আসে দিয়া। কারণ নিজে জানে নিজের খবর, অন্য জানে না। বলে আমার খবর জানলে এই বাসাতে রাখবে না, কিছুতে জানে বুঝতে না পায়া রে। গেছি আমি বিপদে পড়ে গো, কিছুতেই জানে বুঝতেই না পায়া রে। সদর কোনো জায়গায়, কোন নদীতে, কোনো খালে বিলে গোসল দিতে যায় না। বাড়িতে গোসল দেয়, সেই গোসলখানায় যখন গোসল দেয় কোনো লোকজন কাছে যাইতে দেয় না। শার্ট প্যান্ট পরে থাকে, সবসময় একটা চাদর গায়ে থাকে। এমন অবস্থায় আলেয়ায় ওই ছেলের সঙ্গে কথাবার্তা বলে, হাসে বা খাইতে দেয়, খুব যত্ন করে। কারণ জজ এবং মেমসাপ মেয়েটাকে ছেড়ে দিছে ছেলেটাকে হাত করার জন্য। এত সুন্দর ছেলে, আর বলতেছে বাবা দরকার হলে তোমাকে আমরা লেখাপড়া শিখাবো, স্কুলে ভর্তি করে দেব, তবে আমার মেয়েটা তোমার গ্রহণ করতে হইবে। চিন্তা করে শাহজামাল নীরবে বসিয়া, মেয়ের সঙ্গে এই জগতে মেয়ের কেমনে হবে বিয়া। যশাহে তো তা জানে না, এমন বিপদ হইয়া গেল ও গো প্রাণের ভাই। ভুল কথা বলতে গেলে এখন তো রাগ পড়ে যায়। এইদিকে জজ সাহেবের বায়াসা, চিন্তা যে করিয়া মেয়ে হইয়াও পুরুষের বেশে থাকে সদাই যাইয়া। হঠাৎ একদিন জজ সাহেবে জামালকে ডাকিয়া বলতেছে আমি থাকতেই পড়াইব বিয়া। আমি কোনদিন যেন যাই গো মোরে, মরবো তোমায় জামাই করে রে, তুমি যেন যাই গো মোরে। যাক, মানুষের মরার এক সেকেন্ডের ভরসা নাই। তাই আমি চাচ্ছিলাম কি, আমি মরার আগে তোমার সঙ্গে আমার মেয়ে আলেয়াকে বিয়ে দিতে পারলে, আমি দেখে যেতে পারলে খুব শান্তি থাকবো এবং খুব শান্তি পাবো। তাই আর লেট না করিয়া আমার মেয়েদের তোমার সঙ্গে আমি বিয়েটা পরেই দেব। যাক, এদিকে নুরু মিয়া কথা কিছু শোনেন। হেমলতার মায়ে ডাকে, ওটো হেমলতা, বেলা উঠিয়া গেল লতা গো কয় না কথা। মায়ে তখন লতা রুমে দেখে বাইগো যাইয়া, খালি বিছনা পইরা রয়েছে গো লতা, কোথায় যায় চলিয়া রে। যখন চিঠি গেছে লিখিয়া, নুরু মিয়ার সঙ্গে গই আমি গেলাম দেশে। নুরুর নামে চিঠি পাইয়া গো মায়ে বাপেরে কইল যাইয়া, তোমার মেয়ে আজকে রাতে গিয়েছে পালাইয়া, দেখো কোথায় আছে নুরু মিয়া। শহরে বন্দরে কত খোঁজাখুঁজি করে, কোন জায়গায় দেখেন পায় না ওই না মেয়েটারে। শেষের বেলায় চিঠি গো পাইয়া সবাই নুরুর বাড়ি যায়,
নুরুকে দইরা গো সবাই মারপিট করতে চায়, কেউ ধরে হাতে কেউ ধরে পায়, কেউ ধরে গরদানে, কেহ গলায় রশি দিয়া চতুর্দিকে টানে। এভাবেতে গেল গলইয়া থানার তোর ভাই, থানা হইতে ফৌজদারিতে গো তারে চালান করে দেয় রে। কোটে যখন চালান করলো ও গো প্রাণের ভাই, নির্মাণে কেস করিল মেয়ের বাবায়। এদিকে হেমলতা কিভাবে দিন যায়, সাহেবে মুন্সি দায়িকা বিবাহ করায়। হেমলতা কয় কান্দিয়া, বলতেছে হে ঈশ্বর, এ তুমি কি করলে? আমি আসল পরিচয় দিলে এটি জজ সাহেবের বাসা, এলোমেলো কথা খাটবে না, হয়তো আমাকে আটকেও রাখতে পারে। তাই আজকে আমি যে মেয়ে, জজ সাহেবটা বুঝতে পারলো না, আমার সঙ্গে বিয়ের ব্যবস্থা হলো। শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হইল। বিয়া পড়ানোর পর এখন তার মেয়ে আলেয়া আইসা পাঁচটা স্বামীর পায়ে ধরে বলতেছে, স্বামী গো, আজকে থেকে আমি আপনার নববধূ, আপনি আমার স্বামী, আপনি যা বলবেন তে আমার করতে বাধ্য, বা আপনার আদেশ আমার করা কর্তব্য। বলতেছে দেখো, একটা কথা তোমাকে বলতে চাই, কি আমি জন্মের পর আমার মানসিক ছিল আমার মায়ের কথা, বিবাহের 6 মাস পর্যন্ত বউর বাসরে থাকা যাবে না, এবং কি বউর সঙ্গে কথাবার্তা বলা যাবে, কিন্তু বউর সঙ্গে কোনো মেলামেশা করা যাইবে না। এই বলি আলতা যার যার হয়ে কাঁদতেছে। আলেয়া বলতেছে, স্বামী এই জন্য অট্ট হাসিতে হাসা বলল, 6 মাস কেন, 1 বছর আপনার বাসরে আমি থাকবো না, আপনার বিছানায় থাকবো না, এত অসুবিধা নেই। 2 জন 2 বিছানায় থাকবো, রাতের বেলায় শুইয়া, দিনের বেলায় কথা গো বলবো 1 বাসরে বইয়া। আপনার কাছে চাই না গো কিছু, শুধু ভালোবাসা দিয়া, 6 মাস পরে শান্তি পাবো গো মোরা 1 বিছানায় শুইয়া রে। এইদিকে নুরু মিয়ার কপাল মন্দ ভাই, বিশাল ভাবে কেস কইরাছে মাইয়ার বাবায়। এদিকে সাতার মিয়ার লাশ পাইছে বিষাইয়া, সবাই সন্দেহ করে নুরু গেছে মারিয়া। সাতার মরছে, লতাও গো মরছে, টাকা পয়সা লইয়া। নুরু মিয়া বাড়ি তাই সাগনির চিন্তায় রয়েছে গো মাইয়া রে। চিন্তা করতেছে, রাস্তায় 7টার লাশ পাওয়া গেছে, এইদিকে লতাকেও মাইরা, 7টারকেও মাইরা, নুরু ঈশা বাড়িতে কোম্পানিতে টাকা পয়সা নিয়ে। এমন অবস্থায় শেষ পর্যন্ত রায় হয়েছে নুরু মিয়ার শনিবার দিন বেলা 10টার সময় ফাঁসের হুকুম। এই কথাটা পত্র পত্রিকায় ছড়িয়ে পড়ছে, পেপারের কাগজে এসে গেছে, সারা দেশে খবরের কাগজেতে নুরুর ফাঁসির কথা দিয়া সাংবাদিকরা কাগজেতে দিয়াছেন উঠাইয়া। হঠাৎ করে ওই না গলো তাই পেপার পড়তে বসিয়া, চাইয়া দেখে নুরু মিয়ার গো গেছে ফাঁসের হুকুম হইয়া রে।
হেমলতার নাম লেখা গয়াছে চিৎকার মারিয়া অজ্ঞান হইয়া বিছানাতে গেল যে পড়িয়া পুরুষ তুলি লাইগা গো গেল যশাহে বাসিয়া জ্ঞান ফিরাইল তারে মাথায় জল ডালিয়া পরে লতা কয় খুলিয়া দেখেন মুরে চাইয়া মেয়ের সঙ্গে আপনার মেয়ে দিছেন আজি বিয়া নামটি আমার হেমলতা বিপদে পড়িয়া পুরুষের বেদৈরাছি গো আমি বাঁচিবার লাগিয়া রে আমার স্বামী নুরু মিয়া তারে সব দিছি সপিয়া আমার দায়ে তাহার গেছে ফাঁসের হুকুম হইয়া হুজুর পেপারখানা দেখেন চাইয়া সাহেব কয় ও গো লতা আগে কও নাই মুরে আজকা তো শনিবারে আমি বলতেছি তোমারে প্রায় 9টার মতো বাইজা গয়াসে সময় নাই কারণ তুমি আমার বাড়িতে এই অবস্থায় মিথ্যা প্রবঞ্চনা দিয়া এখানে আশ্রয় নিছ কিন্তু আমার কাছে তো কোনোদিন তুমি বলনি তুমি একটা মেয়ে আমরা তোমাকে ধরতে পারিনি তুমি সত্যি একটা মেয়ে যাই তোমার স্বামী বিবাহিতা স্বামী নুরু মিয়া তার ফাঁসির হুকুম সত্যিই তো পেপারে তো তাই দেখতে পাচ্ছি তবে আর কান্নাকারি করে লাভ নেই তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি চলো তাই রক্ষা করতে পারি কিনা ফাঁসি কাস্তে নিয়া নুরুকে জন্তু পিপরায় আস্তে আস্তে ফাঁসের রশি পরাইল গলায় চতুর্দিকে দেখে চাইয়া ও গো প্রাণের ভাই এই জগতে নুরু মিয়ার গো সেদিন আপন কেহ নাই রে মিনিটার আছে বাকি ও গো প্রাণের ভাই এই সময়ে সাহেব গো আসে ওই হেমলতায় গো হেমলতা চিৎকার করে নুরুবাই বলিয়া কার অপরাধে কাহার শাস্তি যায় যে আজি হইয়া সাহেবে চমকে উঠে দেখে তখন চাইয়া যার অপরাধে হয়েছে ফাঁসি গোলতা রইয়াছে বাসিয়া রে লতার কাছে সমস্ত কথা সাক্ষী তখন নিল সম্পূর্ণভাবে নুরু মিয়া নির্দোষী হইল দেখেন নুরু মিয়া পাইল গো খালাস লতারও কথায় লতা তখন জড়াইয়া ধরিল গলায় স্বামী তুমি দেখো চাইয়া আমি তোমায় দিছি সব সুবিয়া রে স্বামী তুমি দেখো গোসাইয়া সাহেবে তখন নুরুকে লতায় আর আলে আর সঙ্গে নুরুর বিয়া পড়ায় দুইটা বউয়ের একজন সায়ানি সামালে তোরি ভাই ও তুমি রে
দুইটা বউয়ের একজন গোস্বামী সাহেবের নাই দেখেন পুত্র অনেক টাকা পয়সা গেছে রইয়া সসম্পত্তি সবকিছু দিল নুরুর নামেই লিখিয়া তুমি আমার আপন পয়র গো তুমি সকল গেলা হইয়া জীবন বড়া সুখে থাইকো গো নুরু দুইটা বধু লইয়া রে আসেন যত দেশ বিদেশি সবাকে দেই কইয়া মেয়ের সাথে মেয়ের বিয়া কাহিনী গো দিলাম গাইয়া এই পর্যন্ত এই কাহিনী ইতি যাব দিয়া কথাটা সবাই কিন্তু মনে যাবেন রাখিয়া আসেন যত দেশ বিদেশি শ্রোতাবন মেয়ের সাথে মেয়ের বিয়া কিভাবে যায় হইয়া আমি বাউল ময়ে জালি গানটা দিলাম গাইয়া ভুল ত্রুটি থাকলে পরে ক্ষমা করে দিবেন ময়ূরে ভুল ত্রুটি থাকলে গোপরে তোর চরণ দুলি আমার মাথে লইয়া আমরা তো রয়েছি সবার সেবারও লাগিয়া আপনারা করবেন গো দোয়া তা হইলেই হবে আয় আল্লাহ বাবা গো আপনারা করবেন গো দোয়া করবেন দোয়া গো করে হাত উঠাইয়া হাদিসে শুনছি ক্ষমা তারে করে আল্লাহ সাইকে বিরিয়া আমার জন্য করবেন গো দোয়া আমি গুনাহগার শেষ বিচারে যেন করাইয়া গো